আসসালামু আলাইকুম দর্শক। আই এম কে ফিনটেক স্কুল চ্যানেল এবং ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি পডকাস্ট শুরু করতে যাচ্ছি। আজকে এই পডকাস্টের প্রথম এপিসোড। দর্শকবৃন্দ, আমাদের এই পডকাস্ট সিরিজে আমরা ধাপে ধাপে ইনভেস্টিং, ট্রেডিং, ওয়েলথ বিল্ডিং, ফিনান্সিয়াল ফ্রিডম এবং বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, কিন্তু শুরুটা কোথা থেকে করবেন, কত টাকা লাগবে, কোন স্টক ভালো, কিভাবে রিস্ক ম্যানেজ করবেন, এসব নিয়ে অনেক কনফিউশন থাকে। তাই আজকের প্রথম এপিসোডে আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। বাংলাদেশে একজন নতুন মানুষ কিভাবে ইনভেস্টিং শুরু করবে, আর এই পুরো জার্নিতে আমাদের সঙ্গে আছেন আপনাদের সর্বজন প্রিয় এবং শ্রদ্ধেয় ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলের ফাউন্ডার, আমাদের কবির ভাই, যিনি লং টার্ম ইনভেস্টিং, ভ্যালু ইনভেস্টিং এবং ডিএসসি মার্কেট অ্যানালাইসিস নিয়ে অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকেন। কবির ভাই, আজকের পডকাস্টে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি একদম বেসিক থেকে। নোমান, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। অনেকদিন ধরেই আসলে একটা পডকাস্ট টাইপের কিছু করা যায় কিনা সেটা চিন্তা করছিলাম। তো আপনি আজকে এটা শুরু করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। অনেক সময় সময় স্বল্পতার কারণে আমরা আসলে সবগুলো বিষয় আমাদের চ্যানেলে কভার করতে পারি না, কারণ ভিডিও বানানো, কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আপলোড করা, এডিট করা, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো পডকাস্টের আদলে চাইলে আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস কম সময়ে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো, বা দর্শকদের ভালো লাগবে বা তাদের কাজে আসবে এরকম আলোচনা আমরা প্রতিদিনই চাইলে করতে পারি। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনার এই পডকাস্ট শুরু করার উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করছি এর মাধ্যমে আমাদের দুই চ্যানেলের শ্রোতারা, ভিউয়াররা উপকৃত হবেন। অনেকেই মনে করেন স্টক মার্কেট মানে খুবই কমপ্লিকেটেড কিছু, কিন্তু সঠিক গাইডলাইন থাকলে একজন বিগিনারও খুব স্মার্ট ওয়েতে ইনভেস্টিং শুরু করতে পারে। আমরা সেই চেষ্টাটাই করব যাতে একজন বিগিনার মার্কেটে স্মার্ট ওয়েতে ইনভেস্ট করতে পারে, যাতে তার টাকা লস না হয় এবং আস্তে আস্তে উনি যেন ওয়েলথ ক্রিয়েট করতে পারেন স্টক মার্কেটকে ব্যবহার করে। ধন্যবাদ কবির ভাই। আমরা জানি আপনি খুবই ব্যস্ত মানুষ, এরপরেও এই ব্যস্ততার ফাঁকে আপনি আপনার যে সময় দিয়েছেন সেজন্য আবারও আপনার প্রতি এই চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম প্রশ্নটাই আমি করব, ইনভেস্টিং আসলে কি, আর এটা ট্রেডিং থেকে কিভাবে আলাদা, এটা যদি একটু আপনি বলতেন। ওকে, মার্কেটে একজন মানুষ চাইলে ইনভেস্ট করতে পারে, ট্রেডও করতে পারে। সো আমি আমার জীবনে দেখেছি যে এই দুইটা জিনিসকে আলাদা করতে মানুষ খুবই হিমশিম খায়। মানুষ ইনভেস্টিং এবং ট্রেডিংটাকে একসাথে গুলিয়ে ফেলে। আসলে দুইটা এক জিনিস না, দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। সহজভাবে যদি বলি, ট্রেডিং হচ্ছে, ধরেন আপনি একজন আলুর ব্যবসায়ী বা পটলের ব্যবসায়ী। আপনি সকালবেলা কারণ বাজারে গেলেন, এক ঝুড়ি পটল বা আলু নিয়ে আপনি আপনার লোকাল এরিয়াতে এসে সারাদিন বিক্রি করে দিন শেষে লাভ লস করলেন। এটা হচ্ছে ট্রেডিং। কিন্তু ইনভেস্টিংটা আসলে এরকম নয়। ইনভেস্টিংটা হচ্ছে একটা বাড়ি কেনার মতো। আপনি যদি একটা বাড়ি কিনতে চান, তাহলে আপনি কি করবেন? ফার্স্ট এলাকাটা সার্ভে করবেন, বাজেট চিন্তা করবেন। এই জায়গাটায় বাড়ি করলে বা এই জায়গাটায় ফ্ল্যাট কিনলে আমার ফ্ল্যাটের দাম এপ্রিসিয়েট হবে কিনা, নেইবারহুডটা ঠিক আছে কিনা, এটা ভবিষ্যতের দাম বাড়বে কিনা, বাজেটের ভিতরে আছে কিনা, ডিসকাউন্টে পাচ্ছি কিনা, সবকিছু দেখে আপনি একটা লং টার্মের ফোকাসে একটা বাড়ি বা জমি বা একটা ফ্ল্যাট কিনছেন। ঠিক সেরকম ইনভেস্টিংটাও কিন্তু একই রকম ঘটনা, যে একটা কোম্পানিতে আমি টাকা ইনভেস্ট করব লং টার্মের জন্য, এবং সেটা করার জন্য ভালো করে জেনে বুঝে নিব যে কোম্পানিটা স্ট্রং কিনা, ফান্ডামেন্টালস ভালো কিনা, বছর শেষে ভালো ডিভিডেন্ড পাবো কিনা, কোম্পানি আমাকে দেউলিয়া করবে কিনা। সবকিছু ভেবে চিনতে মোটামুটি একটা লং টার্মের জন্য যে টাকাটা আমরা কোনো কোম্পানিতে শেয়ার কেনার জন্য ইউজ করি, বা লং টার্মের জন্য যে শেয়ার কিনি, এটাকে আমরা ইনভেস্টিং বলি। আর ওই যে বললাম যে সকালবেলা একজন ব্যবসায়ী কারণ বাজারে গিয়ে আলু পটল কিনে এনে সারাদিন বিক্রি শেষে কিছু লাভ করবে, এই সেন্সে যে কেনাকাটাটা করি শেয়ার বাজারে, ওটা হচ্ছে ট্রেডিং। তাহলে ট্রেডিং হচ্ছে একদমই শর্ট টার্মের জন্য, যেখানে আমরা তেমন কোনো আলোচনা করি না
টুকটাক টেকনিক্যাল অ্যানালাইসিস বা টিপস বা নিউজের উপর বেস করে করে ফেলি। আর ইনভেস্টিং হচ্ছে ভেবে চিন্তে কোনো স্টক কিনা, যেটা লং রানে ওয়েলথ ক্রিয়েট করবে। আশা করছি ট্রেডিং এবং ইনভেস্টিং এর বেসিক ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এখানে একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে মূল বিষয়টা আসলে সময়, এবং সময় বলে দিবে যে আপনি কি করছেন, ট্রেডিং না ইনভেস্টিং। ব্যাপারটা কি আসলে এরকম? শুধুমাত্র সময় না, আপনি যদি একটা জেড ক্যাটাগরির শেয়ার কিনে মনে করেন যে আমি এটা ইনভেস্ট করলাম, এবং সেই জেড ক্যাটাগরির কোম্পানিটা বন্ধ দীর্ঘদিন ধরে, সেই রকম একটা কোম্পানি কিনে যদি আপনি মনে করেন এইটাতে আমি দীর্ঘদিন ধরে বসে থাকবো ইনভেস্টরের মতো, কোনো না কোনো দিন প্রফিট দিবে, তাহলে তো আসলে ওটা ইনভেস্টিং হলো না। সো সময়টাই শুধু ব্যাপার না, কি কিনছেন, কেন কিনছেন, কত সময়ের জন্য কিনছেন, সবকিছু মিলে হচ্ছে ইনভেস্টিং। মানে একটা ভালো জিনিস, একটা ভালো কোম্পানি, যার ব্র্যান্ড ভ্যালু আছে, যার ভবিষ্যৎ প্রসপেক্ট ভালো, এই ধরনের কোম্পানিকে কিনে ওয়েট করা আর জেড ক্যাটাগরির শেয়ার কিনে দীর্ঘ সময় ওয়েট করা, দুটো তো এক জিনিস হবে না। সো শুধু সময় দিয়ে জিনিসটা মেজার করা যায় না। তবে যদি সাধারণভাবে বলি, ইনভেস্টিং এ লং টার্মের ফোকাস থাকে, ভালো কোম্পানি কিনে মোটামুটি দীর্ঘ সময় ধরে রেখে প্রফিট করার যে ব্যাপারটা, এটা হচ্ছে ইনভেস্টিং। আর আজকে কিনে 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে কিছু প্রফিট করা, 5%, 10%, 15%, এটা হচ্ছে ট্রেডিং। ঠিক এই কারণেই ট্রেডিং এ অত বেশি অ্যানালাইসিস আমরা করতে যাই না, কারণ এটা আসলে 4 দিন 5 দিন 6 দিনের জন্য কিনেছি। আর ইনভেস্টিং এ আমরা অনেক বেশি অ্যানালাইসিস করি, কারণ এটা আমরা দীর্ঘ সময়ের জন্য কিনেছি। আশা করছি সময় নিয়ে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তার মানে করিম ভাই, এখানে অ্যাপ্রোচটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? অবশ্যই আপনি মার্কেটে কোন অ্যাপ্রোচে জয়েন করছেন এটা জানা খুব জরুরি। আপনি কি ট্রেডের উদ্দেশ্যে আসছেন নাকি ইনভেস্টের উদ্দেশ্যে আসছেন, এটা আপনাকে ডিফাইন করে নিতে হবে। তা না হলে আপনি আসলে করতেছেন ট্রেডিং, মনে মনে ভাববেন যে আপনি ইনভেস্টর, আবার অনেক সময় ইনভেস্ট করতেছেন মনে মনে ভাববেন ট্রেডার। এটা সমস্যা। তো আপনাকে আগে ডিফাইন করে নিতে হবে আপনি কে, আপনার টেম্পারমেন্ট কি, আপনি ইনভেস্টিং করতে চান না ট্রেডিং করতে চান, এটা আগের থেকে আপনাকে ভাগ করে নিতে হবে। ধন্যবাদ কবির ভাই, আপনি খুব সাবলীল ভাবে এই বিষয়টি আমাদের সাথে আলোচনা করার জন্য। এখন আমরা আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে একজন বিগিনার কত টাকা দিয়ে তার ইনভেস্টিং শুরু করতে পারে বা তার করা উচিত, এই বিষয়টা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন। আহ, এখন একজন বিগিনারের বয়স কত, উনি কোন প্রফেশনে আছেন, এটার উপরে আসলে উত্তরটা ডিপেন্ড করবে। আসলে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ শুরু করার নির্দিষ্ট কোনো টাকা নাই, মানে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। যেমন একজন 18 বছর বয়স্ক মানুষ বা স্টুডেন্ট, যিনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, 18-19 বছরের একজন ছেলে অথবা মেয়ে, উনার একটা যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে তার বিপরীতে উনি একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এই অনার্স ফার্স্ট ইয়ারের ছেলে বা মেয়েটি যদি টিউশনি করায় বা তার যদি কোনো ইনকাম থাকে, তার বাবার কাছ থেকে পাওয়া হোক বা তার টিউশনি থেকে পাওয়া হোক, সে যদি মনে করে যে প্রতি মাসে 500 টাকার শেয়ার কিনবে তার বিও পোর্টফোলিওতে, চাইলে তো সে 500 টাকা দিয়েই তার ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। সো ইনভেস্টমেন্ট শুরু করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট বলতে কিছু নাই। 18 বছর বয়স হয়ে গেলে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলে চাইলে প্রতি মাসে 500 টাকা করেও আপনি ইনভেস্ট করতে পারবেন নিজের বিও অ্যাকাউন্টে। অথবা আপনি চাইলে 500 টাকা থেকে এসআইপির মাধ্যমেও, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমেও ক্যাপিটাল মার্কেটে বা ইকুইটি ইনভেস্টিং এর জার্নিতে আপনি নিজেকে নিয়ে আসতে পারেন। তো টাকাটা আসলে বিষয় না, ইচ্ছাটা বিষয়। আপনার আলোচনা থেকে আমরা বিও অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারলাম। তো এখন বিও অ্যাকাউন্টের ব্যাপারে আমাদের একটু জিজ্ঞাসা আছে যে বিও অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এবং স্টেপ বাই স্টেপ এই বিষয়টি যদি একটু সহজ করে বলতেন। বিও অ্যাকাউন্ট খোলার জন্য তেমন কিছুই লাগে না, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের ওপর একটা বিও অ্যাকাউন্ট খোলা হবে। বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটা ব্রোকারেজ হাউসে যেতে হবে। বাংলাদেশে অনেক ব্রোকারেজ হাউস আছে। সেখানে গেলে ব্যাংক স্টেটমেন্ট, চেকের পাতার ফটোকপি, 2 কপি ছবি, নমিনির ছবি, দুজনের এনআইডি এবং আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে টিন সার্টিফিকেট, এই কয়েকটা কাগজ নিয়ে গেলে যে কোনো ব্রোকারেজ হাউস আপনাকে পিও অ্যাকাউন্ট খুলে দিবে। তবে আমরা প্রিফার করি এমন ব্রোকারেজ হাউসে যাবেন যাদের ব্র্যান্ড ভ্যালু আছে, যারা আপনার টাকা পয়সা নিয়ে তছরূপ করবে না। কারণ বাংলাদেশে আমরা দেখেছি কিছু ব্রোকারেজ হাউস টাকা পয়সা নিয়ে
উধাও হয়ে গেছে। তো আপনাকে এইখানে আপনার ইনভেস্টরের যে ডিউ ডিলিজেন্স এটা দেখাতে হবে। আপনার বাসার সামনে একটা নাম না জানা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট না খুলে একটা ওয়েল রিকগনাইজড, রিনাউন্ড, সেফ, যার ভালো নাম ডাক আছে এই ধরনের ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খোলার জন্য আমরা পরামর্শ দিতে পারি। ধন্যবাদ কবির ভাই, একটি পরামর্শ আপনি আমাদের দিয়েছেন। তো এখন আমাদের এখান থেকে আরেকটি বিষয় উম, জানা প্রয়োজন, যে নতুন ইনভেস্টররা কোন ধরনের স্টক তাদের ইনভেস্টিং জার্নি শুরুতে অ্যাভয়েড করতে পারেন বা তাদের করা উচিত। নতুন বিনিয়োগকারীদেরকে আমি শুরুর দিকে শুধুমাত্র ব্লু চিপ শেয়ারে থাকতে বলি। আর কখনোই আপনি নতুন হন বা পুরাতন যে কোনো ধরনের ইনভেস্টর হন না কেন, আমার মতে কখনোই বন্ধ কোম্পানি, জেট ক্যাটাগরি, নিম্নমানের কোম্পানি যারা দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড দিতে পারছে না, যাদের প্রোডাকশন বন্ধ, এই ধরনের কোম্পানিতে কখনোই যাওয়া উচিত না। এই ধরনের কোম্পানিকে অবশ্যই সব সময়ের জন্য অ্যাভয়েড করা উচিত। তবে মজার ব্যাপার এখানে নোমান, এই বন্ধ কোম্পানি, জেট ক্যাটাগরির কোম্পানির ব্যাপারেই কিন্তু বাজারে নিউজ সবসময় সয়লাব হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের কোম্পানি ডাবল স্কিম হিসাবে আমাদের সামনে আসে। টিপস এবং নিউজ যারা দেয় তারা আমাদেরকে বিভিন্ন ধরনের এই জেট ক্যাটাগরি বন্ধ কোম্পানি নিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা হাউসগুলোতে বা মতিঝিল পাড়ায় বা যে কোনো জায়গায় যেখানে স্টক নিয়ে কথা হচ্ছে, মার্কেট নিয়ে, এই জায়গায় আপনি নিউজ পাবেন। এই নিউজগুলো সাধারণত এই বন্ধ কোম্পানি নিয়ে তা চটকদার নিউজ হয়। তারপর আমি বলবো যে এই জায়গায় না গিয়ে শুধুমাত্র ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করবেন। কখনোই জেট ক্যাটাগরির জাঙ্ক স্টকে, বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করবেন না। জি, কবির ভাই, আপনার আলোচনা থেকে এই নতুন বিষয়ে জানতে পারলাম। সেই বিষয়টি হচ্ছে ব্লু চিপ স্টক। তো আপনি আসলে ব্লু চিপ স্টক বলতে কি বোঝাতে চাচ্ছেন? কারণ আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে জাঙ্ক স্টকে যাওয়া যাবে না। তো আপনি ব্লু চিপ স্টকের কথা বলেছেন, যদি একটু ব্লু চিপ কোনগুলো সেটা যদি একটু এলাবোরেটলি বলতেন আমাদের একটু সহজে, যেন যারা আমরা একদমই নতুন তারা যেন মানে বুঝতে পারি এবং শুরু করতে পারি যে কিভাবে ব্লু চিপ বোঝা যায়। ব্লু চিপ কোম্পানি বলতে আমরা আসলে ওই ধরনের কোম্পানি বুঝি যারা ওয়েল এস্টাবলিশড, যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে, যাদের স্ট্রং ব্র্যান্ড ভ্যালু আছে, যারা দীর্ঘদিন ধরে লাভজনক ব্যবসা পরিচালনা করছে, যারা বছর শেষে ভালো মাপের ডিভিডেন্ড দিতে পারছে। এই ধরনের কোম্পানি যারা আরো 10-20 বছর ইজিলি ব্যবসা করে যেতে পারবে বলে আপনি মনে করেন, এই ধরনের ব্যবসাকে আপনি ব্লু চিপ ব্যবসা বা এই ধরনের স্টককে ব্লু চিপ স্টক আপনি বলতে পারেন। আপনার আলোচনা থেকে একটি বিষয় যেটা বোঝা যাচ্ছে যে আপনি বিহাইন্ড দ্য সিন কারা আছেন তাদের উপর আপনি অনেক বেশি জোর দিতে চাচ্ছেন। তো ব্লু চিপের এটা কি একটি বড় ইন্ডিকেশন কি এই ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে বা বলতে চাচ্ছেন? বা আমরা কি এরকম কোনো কিছু মানে চেক করতে পারি কিনা যে বিহাইন্ড দ্য সিন কারা আছেন? এটি ব্লু চিপের অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে এটি একটি প্রধান ক্রাইটেরিয়া। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে এই ক্রাইটেরিয়াটাকেও ব্লু চিপের ক্রাইটেরিয়ায় যোগ করতে পারেন। যে একটা কোম্পানি অনেক ভালো হতেই পারে, কিন্তু এই কোম্পানির যারা বিহাইন্ড দ্য সিনে যে পিপলরা এই বিজনেসটাকে পরিচালনা করছে, সেই মানুষগুলো যদি সৎ এবং যোগ্য না হয়, তাহলে এই কোম্পানিটা দীর্ঘমেয়াদে প্রফিটেবল থাকলেও হয়তোবা আমাদের মতো প্রান্তিক বিনিয়োগকারীর ভ্যালু ক্রিয়েশন নাও হতে পারে। অতীতে আমরা দেখেছি অনেক কোম্পানি যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে ভালোভাবে সুনামের সাথে, কোম্পানি গ্রো করেছে, কিন্তু ওই কোম্পানির প্রান্তিক বিনিয়োগকারী সেইভাবে ভ্যালু ক্রিয়েশন পায় নাই। মানে কোম্পানি যে হারে বৃদ্ধি পেয়েছে, ওই কোম্পানির দীর্ঘমেয়াদী শেয়ার হোল্ডার সেইভাবে ভ্যালু ক্রিয়েশন পায় নাই। তো এটা অবশ্যই দেখবেন, বাট ঠিক ব্লু চিপের মধ্যে এটা পড়ে না। তবে ব্লু চিপ কোম্পানি নিয়ে শর্টলিস্ট করার পরে আপনি যখন হাইজিন চেক করবেন, ইন্টেন্সিভ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তখন এই পিপলের ব্যাপারটা আসবে। তবে আপাত দৃষ্টে ব্লু চিপ বলতে আমরা ওয়েল এস্টাবলিশড কোম্পানি বুঝবো, যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে এবং যারা বছর শেষে ভালো মাপের ডিভিডেন্ড দিতে পারছে। এখন যদি আমি একটু বলি যে একজন বিগিনার লেভেলের ইনভেস্টর তার জীবনের প্রথম পোর্টফোলিওটা বিল্ড করবে, সেখানে সে বা তিনি প্রথম কোন 5টি স্টক নিয়ে তার
বিগিনিং এর পোর্টফোলিওটা শুরু করতে পারেন বা বিল্ড করতে পারেন? আমাদের এই পডকাস্টে আমরা তো আসলে স্পেসিফিক কোনো স্টকের নাম বলতে পারবো না, তবে আপনি যদি নতুন মার্কেটে এসে থাকেন এবং আপনি কি কিনবেন এটা এই মুহূর্তে আপনার মাথায় আসছে না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যেহেতু একদমই বিগিনার, শুরুতেই ডাইরেক্ট স্টকে ইনভেস্ট না করে আপনি চাইলে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তারপর আপনি একটু সার্চ করে দেখেন, একটু স্টাডি করে দেখেন যে বাংলাদেশের মার্কেটে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কোন মিউচুয়াল ফান্ড গুলো ভালো পারফর্ম করেছে গত 5 বছর 10 বছর এবং কাদের সুনাম আছে। এইগুলো একটু খুঁজে বের করতে চাইলে আপনি খুঁজে বের করতে পারবেন। চ্যাট জিপিটি, জেমিনাই এই ধরনের এআই ব্যবহার করেও আপনি খুঁজে বের করতে পারবেন যে বাংলাদেশের এই মুহূর্তে ভালো পারফর্মার কারা এবং কারা অতীতেও ভালো পারফর্ম করেছে। এই ধরনের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে আপনি আপাতত আগামী 6 মাস 1 বছরের জন্য ইনভেস্ট করেন। এই 6 মাস 1 বছর আপনি নিজে নিজে একটু স্টাডি করবেন ব্লু চিপ কোম্পানি কিভাবে বের করতে হয়, কারা ব্লু চিপ হতে পারে, কোম্পানি কি, আর্নিংস কিরকম, ভ্যালুয়েশন কিরকম করে, এই বিষয়গুলো টুকটাক না জেনে কালকেই মার্কেটে বিও অ্যাকাউন্ট খুলে কালকেই যে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে হবে এই বিষয়টা আসলে আমি সাপোর্ট করি না। আমি চাই কমপক্ষে 6 মাস আপনি এসআইপি করেন বা 6 মাস মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, এর মধ্যে একটু শিখতে চেষ্টা করেন, একটু টুকটাক জ্ঞান আহরণের পরে সরাসরি ডিরেক্ট স্টক ইনভেস্টিং এ যান। কারণ ডিরেক্ট স্টক ইনভেস্টিং কিন্তু রিস্কি জিনিস। আমরা সবাই শুধুমাত্র রিটার্ন রিটার্ন করছি, কিন্তু এক্সপেক্টেড রিটার্নের এগেনস্টে যে রিস্কটা থাকে এই রিস্কটাকে কিন্তু আমরা সেভাবে অ্যাড্রেস করছি না। তো প্রথম কথা, আপনি 6 মাসের জন্য আগে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ব্রাউজ করেন, ভালো কয়েকটা মিউচুয়াল ফান্ড শর্টলিস্ট করেন। সেই মিউচুয়াল ফান্ডগুলো প্রতি 3 মাস পর পর যে পোর্টফোলিওটা পাবলিশ করে, ওই পোর্টফোলিওতে যে 5টা স্টক আপনি কমন পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশের ভালো মানের 5টা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন এই 5টা মিউচুয়াল ফান্ডে 5টা কোম্পানি কমপক্ষে পাবেন যেটা সবার কাছে আছে, মানে কমন। তো অ্যাজ এ বিগিনার আপনি এই কমন 5টা স্টক দিয়েও আপনার পোর্টফোলিও শুরু করতে পারেন। ধন্যবাদ কবির ভাই। সরাসরি স্টকের নাম না বলেও কিভাবে ইনভেস্টিং জার্নি শুরু করা যায় এটা আপনার থেকে জানতে পারলাম এবং শুনতে পেরেও ভালো লাগলো যে কঠিন ভাবে আমরা যে যতটুকু চিন্তা করি ব্যাপারটা এতটা কঠিন নেই। আমরা সোজা পথে হাঁটা বা সোজা ভাবে চিন্তা করাটাই হয়তো ভুলে গিয়েছি, এই জন্য সবকিছু আমরা খুব কঠিন ভাবে নিই। আসলে আমাদের চোখের সামনে অনেক কিছু আছে কিন্তু আমরা ঘেঁটে দেখি না। এই জন্যই হয়তো আমরা খালি ঘুরে বেড়াই আর সঠিক পথটাও খুঁজে পাই না। তো ঠিক। ধন্যবাদ কবির ভাই, এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি আমাদের অনেক বড় একটি ওয়াইড একটা ভিউ দিয়েছেন যেখানে আমরা অনেক মানে ধীরে ধীরে অনেক বড় ধরনের একটা রিসার্চ করতে পারি চাইলে নিজেদের জন্য। তো এক্স্যাক্টলি। এরপরে আমাদের আরেকটু বিষয়ে যদি ক্লিয়ার হবে, যেমন 5টা স্টকের কথা বললাম বা একটা মিউচুয়াল ফান্ড তারা একাধিক স্টকে ইনভেস্ট করে থাকে, তো তার মানে তারা ডাইভার্সিফাই করতেছেন। তো ডাইভার্সিফিকেশনটা কতটুকু হলে যথেষ্ট বলা যায়? তারাই বা কেন ডাইভার্সিফিকেশন করতেছেন আসলে? কারণ তারা তো ওয়েল ম্যানেজড, তারা এই ব্যাপারে দক্ষ। তো তারা তো চাইলে পুরো ফান্ডটা একটা স্টকেই দিতে পারে। তারা ডাইভার্সিফাই কেন করতে চাচ্ছেন আসলে বা করতেছেন কেন বা কতটুকু হলে আসলে ডাইভার্সিফিকেশন যথেষ্ট বলা যেতে পারে? নোমান, এখানে ডাইভার্সিফিকেশন আসলে অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে ডাইভার্সিফিকেশন করে। তবে ডাইভার্সিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে রিস্কটাকে ম্যানেজ করা। আপনি যে মিউচুয়াল ফান্ডের কথা বলছেন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা আসলে রিস্ক ম্যানেজমেন্টের কাজ করে। কারণ মিউচুয়াল ফান্ডে আমরা যারা টাকা দেই, সেই টাকা ম্যানেজ করার জন্য যে ফান্ড ম্যানেজাররা আছেন তারা বিভিন্ন ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করে ডাইভার্সিফাই করে। তো একটা স্টকে টাকা কখনোই রাখা যায় না, কারণ ক্যাপিটাল মার্কেট অনেক প্রকার আনসার্টিনিটি নিয়ে বসবাস করে। তার মানে ক্যাপিটাল মার্কেটে আনসার্টিনিটি আছে। আপনি আজকে একটা স্টককে যতই স্ট্রং মনে করেন না কেন, আগামীকালকে ইন্টারনাল কারণে বা এক্সটার্নাল কারণে যে কোনো কারণে স্টকটার স্টোরি চেঞ্জ হয়ে যেতে পারে, কোম্পানিটা খারাপ হয়ে যেতে পারে বা কোম্পানির ব্যবসাটা ইরেলিভেন্ট হয়ে যেতে পারে। তো
তো ওই মোমেন্টে যদি 100% বিনিয়োগ ওই কোম্পানিতে আপনার থাকে, তাহলে আপনি কিন্তু পুরো পোর্টফোলিওটাকে রিস্কে ফেলে দিচ্ছেন। ধরেন আপনার 5 লাখ টাকার একটা পোর্টফোলিও আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে কোম্পানি এ কিনেছেন। কোম্পানি এ আজকে খুব ভালো, যার কারণে আপনি কিনেছেন, কিন্তু কালকে যদি কোনো কারণে এই এ কোম্পানিটা যে ব্যবসা করছে ওই ব্যবসাটাই যদি ইনভ্যালিড হয়ে যায়, তাহলে আপনার পুরো টাকাটা কিন্তু রিস্কে পড়ে গেল। কিন্তু সেটা না করে আপনি যদি আপনার 5 লাখ টাকাকে দুই ভাগে ভাগ করে কোম্পানি এ এবং কোম্পানি বি তে বিনিয়োগ করেন, তাহলে আপনার কোম্পানি এ যদি বন্ধ হয়ে যায়, আপনার পুরো পোর্টফোলিওর 50% কোম্পানি বি তে আছে, এবং পোর্টফোলিও কিন্তু পুরোপুরি ধসে না গিয়ে আপনি কিন্তু একটা ব্যালেন্সড অবস্থায় আছেন। ঠিক এই কারণেই আমরা বলি যে আপনার পোর্টফোলিওতে কমপক্ষে কিছু সংখ্যক শেয়ার রাখুন, যাতে করে রিস্কটা মিনিমাইজ করা যায়। তবে কতটা শেয়ার রাখবেন, এটা একটা ব্যাপার। এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে। বাফেট বলবে 8 9 10টার বেশি যাওয়া যাবে না, পিটার লিঞ্চও তাই বলবে। জোয়েল গ্রিনব্ল্যাটের পোর্টফোলিওতে 35 থেকে 40টা পর্যন্ত স্টক আছে। তবে আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি, একজন বিনিয়োগকারীর কখনোই 10টার বেশি স্টক হোল্ড করা ঠিক না। কারণ আপনি যত বেশি কোম্পানি হোল্ড করবেন, আপনার অ্যানালাইসিস তত বেশি করতে হবে, এবং এই কোম্পানিগুলোকে তো আসলে আপনাকে ট্র্যাক করতে হবে, তাই না? সো আপনি যদি বেশি বেশি কোম্পানি আপনার পোর্টফোলিওতে রাখেন ডাইভার্সিফিকেশনের নামে, তাহলে অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি আপনি স্ট্রেসে থাকবেন। তার চাইতে 8টা 9টার ভিতরেই সীমাবদ্ধ থাকা উচিত। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। ওই ভাই আসলে আপনার সাথে যতই কথা বলছি, আমাদের থিঙ্কিং এর জায়গাটা অনেক বড় হচ্ছে। আসলে এখানে জানার কোনো শেষ নেই, এটা হচ্ছে আপনার থেকে যেটা বুঝতে পারছি। আর এবং জানার কোনো বিকল্প নেই। শেষের চাইতে আমি বেশি বলবো যে বিকল্প নেই। তো আপনার মাধ্যমে একটুটুকু বুঝতে পারছি যে, এবং আমাদের থিঙ্কিং করার যে ওয়াইডনেসটা এটা অনেক বাড়ছে। এই কারণে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে, যেহেতু আমরা থিঙ্কিং না করেই অনেক কিছু করে ফেলি, তো এই জায়গাটা সেই জায়গা নয়। তো ডিএসসি তে নতুন কোন ইনভেস্টর মানে সবচেয়ে কমন কোন ভুলগুলো করে থাকে, এবং যদি করেই থাকে সেই ভুলগুলো তারা কেন করে, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। নতুন বিনিয়োগকারীরা প্রথম যে ভুলটা করেন, তারা ইনভেস্টিং এবং ট্রেডিংটাকে ক্যাজুয়ালি গ্রহণ করেন। এটা নিয়ে তারা আসলে খুব একটা সিরিয়াস হন না। একজন কর্পোরেট জব হোল্ডার, উনি তার লাইফে তার কেরিয়ারে খুব ভালো আছেন। হঠাৎ করে ওনার মনে হলো ক্যাপিটাল মার্কেটে উনি কিছু ইনভেস্ট করবেন। হতে পারে জুন মাসে ওনার ইনকাম ট্যাক্সের রিবেট পাওয়ার জন্য উনি মার্কেটে ইনভেস্ট করবেন। তো এখন উনি তো আসলে মার্কেট নিয়ে সেভাবে রিসার্চ করেন নাই, পড়াশোনা করেন নাই। সো উনি কি করছেন, উনি ওনার বন্ধুকে বা বসকে বা ওনার ব্রোকারকে ফোন করে বলতেছেন যে ভাই, ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য, ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কিছু টাকা বিনিয়োগ করব, কি কেনা যেতে পারে। তখন উনি বিভিন্ন খান থেকে কিছু টিপস পেলেন, নিউজ পেলেন যে এই কোম্পানিটা কিনতে পারেন, এটাতে ইনভেস্ট করতে পারেন। উনি তাদের কথার উপর বেস করে উনি ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলেন, এবং ইনভেস্ট করার পরে দেখা যাচ্ছে যে উনি যতটুকু ট্যাক্স রিবেট পেয়েছেন তার চাইতে বেশি ক্যাপিটাল লস হয়েছে ওনার পোর্টফোলিওতে। তো তাহলে উনি তো খুব শিক্ষিত মানুষ ছিলেন, তারপরও বিগিনার হিসাবে মার্কেটে এসে উনি কি কারণে ভুলটা করলেন? উনি ভুল করলেন এক জায়গায়, সেটা হচ্ছে উনি মার্কেটটাকে ক্যাজুয়ালি নিয়েছেন। এটা হচ্ছে প্রথম ভুল। আরেক ধরনের ভুল আমি বলবো যে বিগিনাররা মনে করেন যে ক্যাপিটাল মার্কেটে জানার বা বোঝার কিছু নাই, নিউজে সবকিছু হয়। আমাকে জানতে হবে কোথায় কোথায় নিউজ আছে, যে কোন শেয়ারটা আগামী সপ্তাহে বাড়বে, বা কোন শেয়ারে সিন্ডিকেশন হচ্ছে, কোন শেয়ারে কারসাজি হচ্ছে। ওই রকম বিষয়গুলো যদি আমি আগের থেকে জানতে পারি যে এই শেয়ারের দাম বাড়তে পারে, এই শেয়ারে পার্টি আছে, এই শেয়ারে সিন্ডিকেশন হচ্ছে, এই শেয়ারে গ্যামলিং হচ্ছে, এই ধরনের টিপস বা নিউজের উপর বেস করে নতুন বিনিয়োগকারীরা মার্কেটে ইনভেস্ট করে, এবং তারা বড় ভাইয়ের কাছে, বসের কাছে, টিচারের কাছে, ব্রোকারের কাছে, বন্ধুর কাছে, ইভেন চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে আশেপাশের মানুষজন যে কথা বলছে মার্কেট নিয়ে, বিভিন্ন স্টক নিয়ে, সেগুলো শুনেও ভিতরে ভিতরে বা গোপনে গোপনে ইনভেস্ট করেন এই নতুন বিনিয়োগকারীরা। সো নতুন বিনিয়োগকারীদের ভুল এগুলাই আমি বলবো। নিউজে শেয়ার কিনা এটা হচ্ছে ভুল, শেয়ার মার্কেটে জানার ও বোঝার কিছু নাই এটা ভাবা একটা ভুল। আর মাঝে মধ্যে
শেয়ার বাজারটাকে ক্যাজুয়ালি নেওয়া বা সিরিয়াসলি না নেওয়া, এটা একটা ভুল। এই ভুলগুলোই মূলত নতুন বিনিয়োগকারীরা মার্কেটে দিনের পর দিন করে যাচ্ছেন। বাংলাদেশে এসআইপি স্টাইল ইনভেস্টিং কি পসিবল কিনা আপনি অলরেডি বলেছেন যদিও, তারপরেও আরেকবার করতে চাচ্ছি যে একদম নতুনরা যারা এই বিষয়গুলো গুলিয়ে ফেলে বা জানতে চায় বা হয়তো বা প্রপারলি কার থেকে জানবে সেটাও বুঝতে পারছে না। তো এক্ষেত্রে আরেকবার একটু এই প্রশ্নটা করি, সেটা হচ্ছে বাংলাদেশে এসআইপি স্টাইল ইনভেস্টিং কি পসিবল কিনা, আর যদি হয়েই থাকে তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? অবশ্যই বাংলাদেশে এসআইপি স্টাইলের ইনভেস্টমেন্ট করা পসিবল, সম্ভব, এবং এটাই বাস্তবসম্মত পদ্ধতি। আপনি ধরেন একটা স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে ঢাকা ভার্সিটিতে পড়তে আসছে, ওনার বাড়ি থেকে সেইভাবে সাপোর্ট দেওয়া যায় না, বা ওনার ফ্যামিলি ওনাকে সেভাবে সাপোর্ট দিতে পারে না। উনি খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ঢাকা ভার্সিটিতে পড়ছেন। উনি পড়াশোনার পাশাপাশি টিউশন করতে পারেন। ঢাকা ভার্সিটিতে বুয়েটে মেডিকেল এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা মাসে 50 থেকে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত টিউশনি করে ইনকাম করে। তো তারাও চাইলে মার্কেটে এসআইপির মাধ্যমে তার বিনিয়োগ শুরু করতে পারে। এখন ধরেন একজন মানুষ 25 বছরে একটা জবে জয়েন করেছে, ওনার বেতন ধরেন 50,000 টাকা। উনি চাইলেই কি তার পরের দিন একটা বাড়ি বা একটা গাড়ি বা একটা ফ্ল্যাট বা একটা জমি কিনতে পারবেন? পারবেন না। ইভেন উনি পরের দিন চাইলে তো একটা বিয়েও করতে পারবেন না, কারণ বিয়ে করতেও তো ওনার 10-15 লাখ টাকা খরচ হবে। তা ওনার কি করণীয়? ওনার মাসের বেতন 50,000 টাকা, উনি প্রতি মাসে 10,000 টাকা করে সেভ করবে। এই 10,000 টাকা উনি এসআইপি আকারে মিউচুয়াল ফান্ডে অথবা ডিপিএস এ অথবা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবে। এসআইপি যে শুধুমাত্র সরাসরি স্টক কিনে করা যায়, নট নেসেসারি। উনি যদি স্টক নাই বুঝেন তাহলে উনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন। উনি যদি মিউচুয়াল ফান্ড, ইকুইটি মার্কেট কোনোটাতেই বিলিভ করতে না পারেন, তারপরেও তো ওনাকে এই 10,000 টাকার করে অন্তত ডিপিএস করতে হবে। সেই ডিপিএস করতে করতে 5 বছর পরে গিয়ে ডিপিএসটা যখন 10 লাখ হবে, তখনই না উনি এই 10 লাখ টাকা দিয়ে কিছু না কিছু করতে পারবে। হয় বিয়েটা করবে, রাইট? অথবা উনি যদি গ্রামে একটা জমি কিনতে চায়, এই 10 লাখ টাকা দিয়েই জমি কিনবে। তো আলটিমেটলি আপনাকে তো ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়েই তো যেতে হবে। তো এসআইপির যে ফর্মুলাটা, এটা হচ্ছে যে আপনি ইনকাম করবেন, ইনকামের একটা ছোট্ট পোর্শন দীর্ঘমেয়াদে এসআইপি আকারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে প্রতি মাসে নিয়মিত বিনিয়োগ করবেন। এবং এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে বিধায় আস্তে আস্তে কম্পাউন্ডিং এর মাধ্যমে এটা বিশাল বড় একটা জিনিসে পরিণত হবে। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি যদি আজকে 5,000 টাকা করে বিনিয়োগ করেন কোনো একটা মিউচুয়াল ফান্ডে বা কোনো একটা স্টকে বা কোনো একটা ফিনান্সিয়াল প্রোডাক্টে, এবং সেটা যদি 12% করেও কম্পাউন্ডিং করতে পারে, আগামী 20 বছর পরে আপনি 50 লক্ষ টাকা পাবেন। তো যার কিছুই নাই, সে একটা জব করে 30,000 টাকার, সে মাসে মাত্র 5,000 টাকাই সেভ করতে পারে। এই ব্যক্তি যদি 22 বছর বয়সে এই 5,000 করেই বিনিয়োগ করে, আগামী 20 বছর যদি প্রতি মাসে 5,000 করে এসআইপি করতে পারে, এবং সে যেখানেই বিনিয়োগ করুক না কেন, এটা যে ইকুইটি হতে হবে নট নেসেসারি, যেখানেই বিনিয়োগ করুক না কেন, এই প্রোডাক্ট যদি 12% করে রিটার্ন জেনারেট করে, তাহলে উনি 20 বছর পরে 50 লাখ টাকা পাচ্ছেন। এই 50 লাখ টাকা দিয়ে উনার 42 বছর বয়সে, উনার ধরেন কিছুই ছিল না জবটা ছাড়া, উনি বাড়িতে গিয়ে বা ওনার উপজেলায় গিয়ে তো একটা জমি কিনে একটা বাড়ি করে উনি থাকতে পারেন। তো তাহলে এসআইপি করে আপনার যত গোল আছে, ফিনান্সিয়াল গোল, প্রত্যেকটা গোল আপনি পূরণ করতে পারেন। ধরেন আপনার একটা গাড়ি কেনার দরকার, গাড়ি কিনতে লাগবে 40 লাখ, আপনি টার্গেট করেন 5 বছরে আমি 40 লাখ টাকা আমি এসআইপি করে কিভাবে করব। যদি দেখেন যে 5 বছরে 40,000 করে দিতে হয় আপনার জন্য, সেটা যদি সঠিক হয় তাহলে করতে থাকেন। আর যদি দেখেন যে না, 40 লাখ টাকা 5 বছর আমি করতে পারবো না, আমার 10 বছর লাগবে, সেই ক্ষেত্রে 40 লাখ টাকা 10 বছরে কিভাবে মান্থলি কত টাকা করে বিনিয়োগ করলে হবে সেটা হিসাব করে নেন। এক্সেলে করেন, যে কোনো এসআইপি ক্যালকুলেটরে আপনি এটা তো পাবেন, গুগলে সার্চ করলেই পাবেন। তার মানে ছোট ছোট করেই তো আপনাকে আসলে গোল পূরণ করতে হবে। অর্থাৎ এসআইপির মাধ্যমেই চাইলে আপনি গাড়ি কিনতে পারবেন, ফ্ল্যাট কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, আপনার ওয়াইফকে নিয়ে আপনি ভ্যাকেশন ট্যুরে যেতে পারবেন। ইভেন এসআইপির মাধ্যমে আপনার যে হাই স্কুলে পড়ুয়া ছেলে মেয়ে, তারাও কিন্তু এসআইপির মাধ্যমে একটু একটু করে টাকা জমিয়ে চাইলে তারা তাদের মাস্টার্সের বা
তাদের হায়ার এডুকেশনের টাকাও জমাইতে পারে এসআইপির মাধ্যমে। সো এসআইপি অতীতেও ছিল, এখনো আছে। আগে এভাবে হয়তোবা নামটা মানুষ জানতো না, এখন নামটা অনেকেই জানে। বাট এসআইপি অবশ্যই বাস্তবসম্মত, এবং বাংলাদেশের মার্কেটে এসআইপি দিয়েই শুরু করতে হবে। এবং এসআইপিটাকে আরো বেশি পপুলার যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের মার্কেটের এরকম দৈন্যদশা থাকতো না, আমাদের মার্কেটটা আরো ভাইব্রেন্ট হতো, মার্কেট পার্টিসিপেন্ট আরো বাড়ানো যেত। সো আমাদের উচিত যে ইনফর্মাল সেক্টরে যে টাকাগুলো আছে সেগুলোকে যদি আমরা এসআইপির মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে আনতে পারতাম, তাহলে মার্কেট, দেশের ইকোনমি সবকিছুই ভালো হতো। সো এসআইপি অবশ্যই বাস্তবসম্মত একটা জিনিস। এসআইপির মাধ্যমেই যে কেউ তার যে কোনো ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবে। কবির ভাই, আপনার আলোচনা শুনে মনে হচ্ছে যে আলোচনা যদি আজকে এই একটা বিষয়ের উপরই হয়তোবা অনেক বড় আলোচনা করা সম্ভব। তো আপনার সময় স্বল্পতার কারণে আমরা হয়তোবা আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না। তারপরও একটি বিষয় একটু বলতে চাই যে আপনার এই আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে এসআইপি আসলে গোল বেস হওয়া উচিত, এবং এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে এবং রেগুলেটর পর্যায়ে এটা নিয়ে যদি একটি বড় ধরনের লিটারেসি থাকে, যে ফিনান্সিয়াল ইনক্লুশনের মতো, তাহলে হয়তোবা এই মার্কেটটাকে কি কত বড়ভাবে ভাইব্রেন্ট করা সম্ভব বিগ ওয়েভের মাধ্যমে, সেটাও আপনি এখানে অল্পের মধ্যে বলেছেন। তো পরবর্তী কোনো দিন যদি সময় হয় এই দুটো বিষয় নিয়ে, এই বিষয়টার উপর যে আপনি যে দুটো বিষয়কে ফোকাস করেছেন এটা নিয়ে আমরা আরেকটু ডিপে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের ধারণা যে আমাদের দর্শকরাও এটা নিয়ে অনেক ডিপলি তাদের জানার আগ্রহ হয়েছে এতক্ষণে, বা এটার জন্য তারাও হয়তো অপেক্ষা করবে। তো ওই ভাই, আজকে আহ, আর বেশি দীর্ঘায়িত করবো না, শেষ প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি আজকের পডকাস্টের। আপনি এতক্ষণ অনেক কিছুই আমাদেরকে বলেছেন এবং অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তো শেষ প্রশ্নটা হচ্ছে যে একজন নতুন বিনিয়োগকারীর জন্য প্রথম 12 মাসের লার্নিং এবং ইনভেস্টিং রোডম্যাপ কেমন হওয়া উচিত, এই বিষয়টি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। একজন নতুন বিনিয়োগকারী শুরুতে তার একটা বিও অ্যাকাউন্ট খুলবে, তবে বিও অ্যাকাউন্ট খোলার আগে সে একটু ডিউ ডিলিজেন্স দেখাবে যে কোন ধরনের ব্রোকারেজ হাউসে সে অ্যাকাউন্টটা খুলবে। এটা হচ্ছে তার প্রথম কাজ। তারপরে সে ওখানে বিও অ্যাকাউন্ট হয়ে গেলে সে সামান্য কিছু টাকা দিয়ে শুরু করবে। শুরুতেই কুইক বড়লোক হওয়ার চিন্তা ভাবনা না করে ধীরে ধীরে সে ধরেন 1 লাখ 2 লাখ দিয়ে শুরু করলো। শুরুতে তার অল্প বিস্তর যে জ্ঞান আছে সেটা দিয়ে ভালো ব্লু চিপ কোম্পানি কিনবে। তারপর আস্তে আস্তে সে তার লার্নিংটা কন্টিনিউ করবে। প্রথম 6 মাস 1 বছর আসলে লার্নিং এর মধ্যেই থাকা উচিত, শেয়ার কেনা বেচা না করে তেমন একটা সময় শেয়ার কেনা বেচায় না দিয়ে তার লার্নিং এ মনোযোগ দিতে হবে। লার্নিং মানে এই না যে কোনো কোর্সে ভর্তি হইতে হবে, ব্যাপারটা এরকম না। ইন্টারনেটে প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট পাওয়া যায়, ইউটিউবে তো লার্নিং এর কন্টেন্টের কোনো অভাব নাই। প্লাস অনলাইনে বইও পাওয়া যায়। আপনি যদি গুগলে লেখেন যে ইনভেস্টিং এর উপরে টপ 10 বুক সাজেস্ট করো, তাহলে ও তো আপনাকে টপ 10 বুক দিয়েই দিবে। আপনার কাজ হচ্ছে প্রথমে এই বইগুলা পড়াশোনা করে নেওয়া। সো আমি মনে করি একজন ইনভেস্টরের উচিত আগে ইনভেস্টিং সম্পর্কে বই পড়া, ওয়ারেন বাফেটের ফিলোসফি ঠিকঠাক মতো জেনে নেওয়া, তারপরে বিভিন্ন ধরনের পডকাস্ট শোনা, লার্নিং এর মধ্যে নিজেকে কন্টিনিউয়াসলি জড়িত রাখা। তারপর তার নিজের আস্তে আস্তে তার নলেজ বাড়তে থাকবে, তার কনফিডেন্স বাড়তে থাকবে। তারপরে উনি তার পোর্টফোলিওতে ওনার যে অ্যামাউন্ট সেটা আস্তে আস্তে বাড়াবে। যেমন আমি অনেক লোককে দেখেছি মার্কেটে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, অথচ তার লার্নিং নাই বললেই চলে, তার মার্কেট সম্পর্কিত নলেজ নাই বললেই চলে। উনি হয়তোবা অন্য জায়গায় অনেক নলেজেবল, উনি হয়তোবা অনেক বড় ডাক্তার, উনি অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যুরোক্রেট অথবা অনেক বড় বিজনেসম্যান, কিন্তু মার্কেটে আসছেন, মার্কেট রিলেটেড তেমন কোনো স্পেসিফিক নলেজ না নিয়েই চলে আসছেন। যার কারণে আমি অনেক হাই নেটওয়ার্থ ইনভেস্টরদেরকে মার্কেটে অনেক অনেক লস করতে দেখেছি। সো নতুন বিনিয়োগকারীরা প্রথম 12 মাস লার্নিং এর দিকে ফোকাস করুক। আর
এক্সাইটমেন্টের জন্য 1-2 লাখ টাকা বিনিয়োগ করে টুকটাক কেনা বেচা উনি করতে চাইলে করতে পারে, কিন্তু আসলে প্রথম 1-1.5 বছর তো উচিত তার শুধুমাত্র পড়াশোনা করা মার্কেট নিয়ে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেটে কেউ যদি আসতে চান, তাকে এটা বুঝতে হবে যে তার পড়াশোনাটা যতদিন মার্কেটে থাকবেন ততদিন করতে হবে। ক্যাপিটাল মার্কেটে ভালো কিছু করতে চাইলে আপনাকে বিজনেস জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে, অ্যাকাউন্টিং জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে, ম্যাক্রো ইকোনমিক্স জানতে হবে, জিও পলিটিক্স জানতে হবে। সবকিছু জেনে কম্প্রিহেন্সিভ একটা নলেজ গ্যাদার করে তারপরে ক্যাপিটাল মার্কেটে আপনার কেমন পারফরমেন্স হবে সেটা ডিপেন্ড করবে আপনার নলেজের উপরে। তো আপনি যদি মনে করেন যে কোনো কিছু না জেনে না বুঝেই মার্কেটে এসে প্রফিট করে ফেলবো, এটা হবে সবচেয়ে বড় বোকামি। সো আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশের নতুন যারা আছেন বিনিয়োগকারী অথবা অলরেডি মার্কেটে বিনিয়োগ করেছেন, এখনো বুঝতেছেন না লার্নিংটা কত জরুরি, তারা এখনো সময় আছে, লার্নিং এর দিকে ফোকাস করেন, ইউটিউবের ভিডিও দেখে অন্তত শুরু করেন। বিভিন্ন বই আছে, ইংরেজিতে পড়তে না পারলে প্রয়োজনে বুক সামারি দেখে শুরু করেন, কিন্তু লার্নিংটা শুরু করেন ভাই। লার্নিং শুরু করার পর যদি মনে করেন যে আপনার দ্বারা এটা হচ্ছে না, তাহলে আপনার হাতে অল্টারনেটিভ আছে। আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন, ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। ক্যাপিটাল মার্কেটে আসতেই হবে এমন তো কোনো কথা নাই। তো আমার কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে সবারই আসা উচিত, তবে জেনে বুঝে আসা উচিত। কারণ ক্যাপিটাল মার্কেট মারাত্মক রিস্কি একটা জায়গা, আর এখানে না জেনে না বুঝে আসলে লস করার সম্ভাবনা 90%। তো আমি বলবো নতুন বিনিয়োগকারীদেরকে যে অবশ্যই প্রথম 12 মাস শেয়ার কেনা বেচায় মনোযোগ না দিয়ে লার্নিং এ মনোযোগ দিবেন। ধন্যবাদ কবির ভাই। আপনার এত ব্যস্ততার পরেও আপনি আমাদেরকে এই পডকাস্টের জন্য সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের কবির ভাই থেকে যদি এই মার্কেট রিলেটেড কোনো কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে আপনারা সেই সকল প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, এবং আমরা সেখান থেকে বাছাই করে যে সকল বিষয়গুলো বারবার আসবে সেই বিষয়গুলোকে আমরা আলোচনায় আনার জন্য চেষ্টা করব। এবং আমরা যদি এই ভিডিওতে বা এই পডকাস্টে আপনাদের ভালো রকমের সাড়া পাই, তাহলে ভবিষ্যতে আমাদের এই পডকাস্ট করতে ইজি হবে। কারণ কবির ভাইয়ের কে পাওয়া খুবই মুশকিল। তো সেক্ষেত্রে আমরা তাকে রিকোয়েস্ট করতে পারবো যে, ভাই, আপনার এই কথা শোনার জন্য আমাদের দর্শকরা মুখিয়ে আছেন। আমরা আশা করব যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে আরো সাপোর্ট করবেন, যেন আমরা সামনে আরো অনেক বিষয়বস্তু আমাদের আলোচনায় নিয়ে আসতে পারি। এবং আপনাদের যা যা জানা প্রয়োজন আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন, এবং সেখান থেকে আমরা বাছাই করে আমাদের এই পডকাস্টের আলোচনায় অন্তর্ভুক্ত করব। আগামী পডকাস্টটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফিজ।